কালো জাদু শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এটি হলো এমন এক তন্ত্রবিদ্যা যার সাহায্যে কারোর ক্ষতি সাধন করা হয়। এরকমই কালো জাদুর কবলে পড়েছে গোটা গ্রাম। গ্রামের মধ্যেই জ্বলছে শ্মশানের চিতা। এরকম একটা গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। সো প্রস্তুত করতে চলেছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটা দুর্দান্ত সাউথ ইন্ডিয়ান হরর মুভি বিরূপাক্ষা। সালটা ছিল 1979। গ্রামের নাম রুদ্রবন। সেই গ্রামে ভেঙ্কট চেলাপাতি নামের এক ব্যক্তি তার সামনে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ রেখে তন্ত্র সাধনা করছিল। পাশে ছিল তার পঙ্গু স্ত্রী। হঠাৎ গ্রামবাসীরা সেখানে চলে আসে। সেখানের বাচ্চা মেয়েটার মৃতদেহ দেখে তারা ধরে নেয় ভেঙ্কট কালো জাদু করছে। তখন গ্রামের লোক রেগে গিয়ে তাকে প্রচন্ড মারে। ক্রুদ্ধ গ্রামবাসী ভেঙ্কট এবং তার স্ত্রীকে গাছের সঙ্গে বাঁধে। তারপর তারা গাছে আগুন লাগিয়ে দেয়। ভেঙ্কট এবং তার স্ত্রী আগুনের তাপে ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। তাদেরকে আগুনে দগ্ধে দগ্ধে মরতে দেখে গ্রামবাসীরা যেন শান্তি পায়। তখন ভেঙ্কটের স্ত্রী অভিশাপ দেয় যে খুব তাড়াতাড়ি এই গ্রাম শ্মশানে পরিণত হবে। ভেঙ্কট এবং তার স্ত্রী মারা গেলেও তাদের ছেলে এখনো জীবিত ছিল। গ্রামবাসীরা সেই ছেলেকে তাদের সাথে রাখতে অস্বীকার করে। তখন গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ ছেলেটিকে অনাথ আশ্রমে রেখে দিয়ে আসে। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই গ্রামের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু কোনো পুলিশ এলো না। আমাদের মনে রাখতে হবে সালটা 1979। ফলে সেই সময়ে গ্রামে পুলিশ বা প্রশাসনের তেমন ভাবে কোনো ভূমিকাই ছিল না। এরপর কেটে যায় 12টা বছর। দেখা যায় সিদ্ধায়া নামের এক গ্রামবাসী রাতের জমি পাহারা দিচ্ছিল। হঠাৎ সেখানে প্রচুর কাক উঠতে থাকে। রাতের বেলা এতগুলো কাককে একসাথে দেখে সিদ্ধায়া ভয় পেয়ে যায়। তখন একটা কাক তার উপর আক্রমণ করে। সিদ্ধার মাথা কেটে রক্ত বেরোতে থাকে। হঠাৎ সে কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের মধ্যে নেই, তাকে কেউ যেন বশ করেছে। পরের দিন সেই গ্রামে ঢোকে আমাদের গল্পের প্রধান চরিত্র সূর্য। সূর্যের মায়ের বাপের বাড়ি এই রুদ্রবনে। এই গ্রামে স্কুল তৈরির জন্য সূর্যের মা জমি দান করবে। সেই উপলক্ষে সূর্য, তার মা এবং তার বন্ধু গ্রামে আসে। আসার পথে হঠাৎ একটা কাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে কাকটা মারা যায়। এই অলক্ষণীয় ঘটনা দেখে সূর্যের মা চিন্তায় পড়ে যায়। সেই সময়ে রুদ্রবনে একটা ঐতিহ্যবাহী উৎসব হওয়ার কথা। গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামের প্রত্যেককে তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল। তখনই তাদের খেয়াল পড়ে সিদ্ধায়ার ওপর। সে 7 দিন ধরে নিখোঁজ। এদিকে সূর্যরা তার মায়ের বাড়িতে এসে পৌঁছায়। সূর্যের মামার বাড়িতে এখন শুধুমাত্র একটা পরিবারই থাকে। সেটা ছিল সূর্যের মাসির মেয়ে পার্বতীর পরিবার। মাসি এবং ভাইকে বহুদিন পরে দেখে পার্বতী খুব খুশি হয়। রাতের বেলা সূর্য ও তার বন্ধু নীরবে আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক মুরগির ডাক ভেসে আসে। সূর্য দেখে মেয়ে মুরগি চুরি করে পালাচ্ছে। সূর্য মেয়েটাকে ধরে ফেলে। সে মেয়েটার গা থেকে কেওড়া ফুলের গন্ধ বেরোচ্ছিল। মেয়েটার চোখ দুটো দেখে সূর্য তার প্রেমে পড়ে যায়। সেজন্য সে চোরটাকে গ্রামবাসীর কাছে না ধরিয়ে দিয়ে ছেড়ে দেয়। পরের দিন সূর্যের পরিবারকে গ্রামের প্রধান তার বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করে। সূর্যের মা যেহেতু গ্রামের স্কুল তৈরির জন্য জমিদান করছে, তাই গ্রামের প্রধান হিসেবে হরিশ্চন্দ্র প্রসাদও খুব খুশি ছিল। একটু পরেই প্রধানের মেয়ে নন্দিনী তাদের খাবার পরিবেশন করতে আসে। সূর্য তার দিকে একভাবে চেয়ে থাকে, কারণ তার গা থেকেও রাতে সেই চোরটার মতো কেওড়া ফুলের গন্ধ বেরোচ্ছিল। বাইরে বেরিয়ে সূর্য একটা লাল কাপড় দিয়ে নন্দিনীর মুখ ঢেকে দেয় এবং তার চোখ দুটো দেখে সে বুঝে যায় নন্দিনী হচ্ছে সেই মুরগি চোর, যে মুরগির সাথে সূর্যের মনটাও চুরি করে নিয়েছিল। সূর্য নন্দিনীকে মুরগি চুরি করার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, এই মুরগিটা আমার মুরগিকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, তাই মুরগিটাকে চুরি করে আমি তোমাদেরকেই রান্না করে খাইয়ে দিয়েছি। এটা শুনে সূর্য একটু লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় নন্দিনীকে তার ডাক্তার ইঞ্জেকশন লাগাচ্ছে। তখন নন্দিনীর বাবা হরিশ্চন্দ্র প্রসাদ সূর্যের মাকে বলে যে ছোটবেলা থেকেই নন্দিনী মৃগী রোগে আক্রান্ত। এটা শোনার পর সূর্যের একটু খারাপ লাগে। এরপর মুভির দৃশ্য চেঞ্জ হয়। দেখা যায় সেই নিখোঁজ সিদ্ধায়াকে। সে একটা জঙ্গলে অচেতন হয়ে পড়ে রয়েছে। তার সারা মুখে ঘা ফুটে উঠেছে। এরপর আবার কয়েকটা দিন কেটে যায়। একদিন নন্দিনী তার বান্ধবী সুধাকে কুমার বলে একটা ছেলের সাথে দেখা করতে নিয়ে আসে। কুমার হচ্ছে সুধার বয়ফ্রেন্ড। তার বাড়ি পাশের গ্রামে। নন্দিনী কুমারকে বলে সুধার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি যদি সুধার বাবাকে তোমাদের সম্পর্কের কথা না জানাতে পারো তাহলে কখনো সুধার সাথে যোগাযোগ করো না। তখন কুমার সুধার হাত দুটো চেপে ধরে করুণ স্বরে বলে, সুধা তুমি কি আমাকে ভালোবাসো না? উত্তরে সুধা বলে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এবং তোমার জন্য সবাইকে ত্যাগ করতে পারি। এরপর আসে গ্রামে সে পবিত্র উৎসবের দিন। সকল গ্রামবাসী তাদের দুঃখ কষ্ট ভুলে উৎসবে মেতে উঠেছিল। তখন ঘটে এক অলক্ষণীয় কাণ্ড। গ্রামের পুরোহিত দেবী মাকে নারকেল উৎসর্গ করতে গেলে দেখে নারকেলটা পচা। এই পবিত্র দিনে এরকম অলক্ষণীয় কাণ্ড দেখে পুরোহিত বুঝতে পেরে যায় যে এই রুদ্রবনে কোন এক ভয়ঙ্কর বিপদ আছড়ে পড়তে চলেছে। তখনই সেই মন্দিরের উৎসবে নিখোঁজ সিদ্ধায়া এসে উপস্থিত হয়। সিদ্ধায়ার গায়ের ঘা এবং তার অদ্ভুত আচরণ দেখে গ্রামবাসীরা থমকে দাঁড়িয়ে পড়ে। এরপর সিদ্ধায়া মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ দেবী মায়ের ঘরে প্রবেশ করে। দেবী মাকে
দেখা মাত্রই সিদ্ধায়া রক্ত বমি করতে থাকে এবং সঙ্গে সঙ্গে তার প্রাণটা বেরিয়ে যায়। অর্থাৎ আরো একটা ভয়ঙ্কর অঘটন ঘটে। মন্দিরের কয়েকশো বছর ইতিহাসে এরকম অলক্ষণে ঘটনা আগে কখনো ঘটেনি। তখন পুরোহিত বলে, এই অঘটন নিবারণের জন্য আমাদেরকে পুরনো গ্রন্থের সাহায্য নিতে হবে। এরপর বের করা হয় সেই পবিত্র গ্রন্থ। কয়েকশো বছর আগে মন্দিরটা তৈরি হওয়ার সময় সমস্ত নিয়ম কানুন এই বইটাতে লেখা হয়। এই মন্দির অথবা গ্রামের ওপর কখনো কোনো বিপদ আসলে গ্রামবাসীরা এই বইতে লেখা আদেশ মেনে চলে। এক কথায় বইটা গ্রামবাসীদের কাছে ছিল এক পবিত্র ধর্মগ্রন্থের মতো। সে বইটা দেখার পর পুরোহিত উচ্চস্বরে বলে, মন্দিরে হওয়া মৃত্যুর কারণে দেবীমা অপবিত্র হয়ে পড়েছে। যেহেতু আমরা তারই সন্তান, সেই জন্য আমরাও অপবিত্র হয়ে পড়েছি। ফলে দেবী মায়ের রাগ, আগন্তুক বিপদ থেকে বাঁচার একটাই উপায়, অষ্টদিক বন্ধন। এই প্রথা অনুসারে আগামী 8 দিন গ্রামের চারিপাশ অর্থাৎ 8টা দিক বন্ধ করে দেওয়া হবে। এই 8 দিনে না কেউ গ্রামে ঢুকতে পারবে আর না কেউ গ্রাম থেকে বেরোতে পারবে। এক কথায় কমপ্লিট লকডাউন। আর যদি কেউ এই প্রথা অমান্য করে তাহলে গ্রামের ঘোর অকল্যাণ হবে। পুরোহিত মশাই তখন সূর্যের মাকে বলে, মা, আপনারা 12 বছর এই গ্রাম থেকে দূরে ছিলেন, ফলে আপনাদের উপর এই প্রথা প্রযোজ্য হবে না। আপনারা এখনই গ্রাম থেকে চলে যেতে পারেন। এরপর দেখা যায় অভয়রাজ্য বলে গ্রামবাসী তার বউ আর মেয়েকে নিয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টা করছে। সকল গ্রামবাসী তাকে আটকায়। অভয়রাজু বলে, কয়েকদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে। তোমাদের এই অদ্ভুত নিয়ম কানুনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে দিতে পারবো না। তখন পুরোহিত মশাই বলে, বিয়ের দিন কোন অন্যদিনও ঠিক করা যেতে পারে, কিন্তু এই অষ্টদিক বন্ধন ভাঙলে তোমার জন্য পুরো গ্রাম বিপদে পড়বে। এরপর গ্রামবাসীরা প্রতিবাদ করতে থাকে। ফলে অভয়রাজু তার বউ মেয়েকে নিয়ে এই গ্রামে থাকতে বাধ্য হয়। তখন অভয়রাজু ক্রুদ্ধ হয়ে বলে, খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যখন তোমরা নিজেরা এই অষ্টাদিক বন্ধন ভেঙে দেবে। এরপর গ্রামবাসীরা অষ্টদিক বন্ধনের তোড়জোড় শুরু করে। এদিকে সূর্যরাও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সূর্য নন্দিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তাই সেই উত্তরটা জানার জন্য সে নন্দিনীর জন্য অপেক্ষা করতে থাকে। অপরদিকে নন্দিনী বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই তার মৃগী রোগের আক্রমণ শুরু হয়। ফলে সে আর সূর্যের সাথে দেখা করতে পারে না। সূর্য আর অপেক্ষা না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডাক্তার নন্দিনীকে দেখলে বুঝতে পারে তাড়াতাড়ি ইঞ্জেকশন না দিলে নন্দিনীকে আর বাঁচানো যাবে না। এদিকে গ্রামে অষ্টদিক বন্ধনের প্রস্তুতি চলছে, ফলে কাউকেই ইঞ্জেকশন আনতে গ্রামের বাইরে পাঠানো যাবে না। তখন ডাক্তার পাশের গ্রামের শাস্ত্রী বলে একটি লোককে তাদের ইঞ্জেকশন দিয়ে যেতে বলে। নন্দিনীর খারাপ অবস্থার কথা শুনে শাস্ত্রী হুড়োতাড়া করে বেরিয়ে পড়ে। এরপর সূর্য বাড়ি ফেরার পথে দেখে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটি হচ্ছে সেই শাস্ত্রী। আহত শাস্ত্রী বলে, আমার কথা তোমরা ছাড়ো, আমার কিছু হবে না, কিন্তু এই ইঞ্জেকশন গুলো রুদ্রবনের প্রধানের বাড়ি তাড়াতাড়ি পৌঁছে দাও। তার মেয়ে নন্দিনীর বড় বিপদ। নন্দিনীর বিপদের কথা শুনে সূর্য বাইক নিয়ে ইঞ্জেকশন গুলো তাড়াতাড়ি রুদ্রবনে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে গ্রামের চারিপাশে অষ্টদিক বন্ধনের গন্ডি টানা হচ্ছিল। আর একবার গন্ডি টানা শেষ হয়ে গেলে গ্রামের কেউ বাইরে বেরোতে পারবে না এবং কেউ বাইরে থেকে গ্রামের ভিতরে আসতে পারবে না। গন্ডি টানা শেষ হওয়ার কিছু সেকেন্ড আগেই সূর্য গ্রামে ঢুকে পড়ে। এর সাথে সাথেই গ্রামে অষ্টদিক বন্ধনের প্রথা শুরু হয়ে যায়। ঠিক সময় মতো সূর্য ইঞ্জেকশন গুলো পৌঁছাতে পেরেছিল বলে নন্দিনীর প্রাণ বেঁচে যায়। এরপর রাতের বেলা নন্দিনীর বান্ধবী সুধা ঠিক করে আজ রাতেই সে তার প্রেমিক কুমারের সাথে পালিয়ে যাবে। সেই জন্য কোনো গ্রামবাসীর বিপদের কথা চিন্তা না করে সে গ্রাম থেকে বার হয়। এর ফলে সেই পবিত্র অষ্টদিক বন্ধন ভেঙে যায়। এরপর সুধা ভয়বার রেল স্টেশনে পৌঁছায়। সেখানে আগে থেকেই কুমার তার জন্য অপেক্ষা করছিল। সুধা কুমারকে বলে, কুমার, তোমার জন্য আমি পুরো গ্রামকে ছেড়েছি, তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো? কুমার হাসতে হাসতে বলে, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ট্রেন এসে কুমারকে সজোরে ধাক্কা মারে। হঠাৎ সেই দুর্ঘটনা দেখে সুধা পুরো থমকে যায়। এরকম একটা দুর্ঘটনার পর সুধার উচিত ছিল চিৎকার করে কান্নাকাটি করা, কিন্তু তেমন কিছুই হলো না। সুধা একেবারে নিস্তব্ধ। তাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে বশ করেছে। এরপর সুধা আবার রুদ্রবনে ফিরে আসে। সুধা রুদ্রবনের ভিতরে পা রাখার সাথে সাথেই গ্রামের চারিপাশে সমস্ত আলো নিভে যায়। যেন মনে হচ্ছিল সুধা এই গ্রামে একা ঢোকেনি, তার সাথে অন্ধকার জগতে সেই অশুভ শক্তিও গ্রামে প্রবেশ করেছে। এরপর সুধা গ্রামের জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। সে দেখে সামনে একটা মৌমাছির চাক। সুধা অদ্ভুতভাবে সেই চাকে গিয়ে নিজের মুখ বুজে দেয়। সাথে সাথেই অজস্র মৌমাছি সুধার মুখে আক্রমণ করে, কিন্তু সুধা কোনো রকম চিৎকার না করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর মুভিটির দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে দেখা যায় সূর্য তার দিদি পার্বতীর কানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আসলে পার্বতীর কানে একটা রোগ ছিল, সেই কারণে তার কানে মাঝে মাঝেই প্রচন্ড যন্ত্রণা হয়। কিছুক্ষণ পরে নন্দিনী সেখানে আসে সূর্যের সাথে দেখা করতে। নন্দিনী সূর্যকে করুণ স্বরে বলে, সূর্য, আজকে হয়তো তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে মরতেই হবে। তখন নন্দিনী সূর্যকে একটা হার দেয়। সে বলে, এটা আমার মায়ের শেষ স্মৃতি, এটা আমার কাছে প্রাণের চেয়ে মূল্যবান। এই হারটা যতদিন তোমার কাছে থাকবে ভাববে আমি সবসময় তোমার সাথেই আছি। ভালোবাসার মানুষটার মরার কথা শুনে সূর্য ভাবুক হয়ে পড়ে। এরপর রাতের বেলা পার্বতী তার ছেলেকে পড়াচ্ছিল। তখনই সে পাশের জঙ্গল থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। পার্বতী বলে, কে কে ওখানে? কোনো সারা শব্দ না পেয়ে পার্বতী সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। সে দেখে সামনে একটা লোক বসে আছে। পার্বতী তাকে ডাকে,
সে দেখে লোকটা হচ্ছে তাদের গ্রামেরই বাসিন্দা সুরি। সে একজন গোয়ালা। পার্বতীকে দেখা মাত্রই সুরি তার হাতের কাস্তেটা দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে পার্বতী প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে ছুটে আসে। গ্রামবাসীরা নিজেদের মধ্যেই বলা বলি করতে থাকে যে সুরি চারদিকে ধার করে রেখেছিল, ধার শোধ না করতে পেরেই হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে এই ঘটনা নিজের চোখে দেখে পার্বতী ভীষণ শক পায়। পরের দিন সকালে পার্বতী কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। সে অদ্ভুতভাবে সেলাই মেশিন চালাতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের মধ্যে নেই, তাকেও যেন কেউ বশ করেছে। এরপর পার্বতী সেলাই বন্ধ করে উঠে যায়। হঠাৎ তার সামনে থাকা সেলাই করা ছুঁচ নিয়ে সে নিজের কানেই ঢুকিয়ে আত্মহত্যা করে। দিদির মৃত্যু দেখে সূর্য ভেঙে পড়ে। সে বলে, আমার দিদি আত্মহত্যা করে মারা গেছে, এই কথা আমি কখনো বিশ্বাস করি না। তখন ডাক্তার তাকে সান্ত্বনা দিয়ে বলে, পার্বতী মাঝে মাঝে আমাকে বলতো তার কানে খুব যন্ত্রণা হচ্ছে, হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে। গত কয়েক ঘন্টার মধ্যে দুটো মৃত্যু দেখে গ্রামবাসীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। তখন পুরোহিত মশাই বলে, এই সব মৃত্যুর পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো তারা আত্মহত্যা করেছে, আর তা না হলে নিশ্চয়ই কেউ অষ্টদিগবন্ধন ভেঙে ফেলেছে। তখন গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ সবাইকে বলে, যাও গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে খোঁজ নাও, দেখো কেউ গ্রাম থেকে বেরিয়েছে কিনা। এদিকে অভয়রাজ পুরোহিত মশাইয়ের উপর রাগ দেখিয়ে বলে, আপনি তো অষ্টদিগবন্ধনের নামে পুরো গ্রামটাই বন্ধ করে রেখেছেন, তাই এবার এই মৃতদেহগুলো শেষকৃত্য কোথায় করব? আপনার বাড়িতে? অভয়রাজের এরকম বাজে ব্যবহারে সবাই রেগে যায়। তখন পুরোহিত মশাই বলে, এই গ্রামে উত্তর দিকের একদম শেষ প্রান্তে একটা পুরো বাড়ি আছে, ওখানেই মৃতদেহগুলো দাহ করো। উত্তর দিকের বাড়িটার কথা শুনে গ্রামবাসীদের চোখে মুখে কেমন যেন ভয়ের ছাপ ফুটে ওঠে। এদিকে উপরাজ্য বলে একটি ছেলে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নিতে থাকে। খোঁজ নিতে নিতে সে সুধাদের বাড়িতে যায়, কিন্তু সুধার বাবা মা গ্রামবাসীদের ভয়ে মিথ্যে কথা বলে যে তাদের পরিবারের সবাই বাড়িতেই আছে। অপরদিকে সেই পুরো বাড়িতে সূর্য ও পার্বতীর শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়। সেই গ্রামের একটি প্রথা ছিল যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে দাহ করার সময় তার পরিবারের কেউ সে মৃতদেহের কানের কাছে গিয়ে তার নাম ধরে ডাকবে। সেই প্রথা পালন করতে গেলে সূর্য দেখে তার দিদির ডান কানে ছুঁচ ঢুকে আত্মহত্যা করেছে, কিন্তু তার ব্যথা ছিল বাঁ কানে। এই ব্যাপারটা সূর্যের মাথায় সন্দেহের বীজ বুনে দেয়। কিছুক্ষণ পরে সেই গ্রামের সীমানায় উপস্থিত হয় এক অঘোরী সাধু। তোমরা যারা অঘোরী সাধুদের সম্বন্ধে জানো না, তাদের জন্য একটু বলে রাখি। অঘোরী সাধু হচ্ছে সেই সব সাধু যারা শ্মশানে থাকে এবং মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে। এরপর সে গ্রামের সামনে এসে শঙ্খ বাজাতে থাকে। শঙ্খের আওয়াজ শুনে গ্রামবাসীরা তার কাছে যায়। গ্রামের পুরোহিত মশাই তখন বলে, কি করছেন স্বামীজি? এই ধরনের শঙ্খ তো শ্মশানে বাজানো হয়, গ্রামে কেন বাজাচ্ছেন? তখন সেই সাধু বলে, গ্রামের মধ্যেই চিতা জ্বলছে, ফলে মানেটা পরিষ্কার, গ্রামটাই এখন শ্মশান। এরপর সেই অঘোরী সাধু তার ঐশ্বরিক শক্তি দিয়ে এই গ্রামে ঘটা সমস্ত দুর্ঘটনার কথা জানতে পারে। আশপাশের পরিস্থিতি এবং অজস্র কাক দেখে স্বামীজি গম্ভীর স্বরে বলে, এই গ্রামের উপর কেউ কালো জাদু করেছে। যদি সময় মতো কিছু না করা হয়, এই গ্রামে লাশের পাহাড় তৈরি হবে, তাদেরকে দাহ করার জন্য কাঠ কম পড়ে যাবে। এত বড় বিপদ থেকে গ্রামবাসীদের রক্ষার জন্য সেই সাধু গ্রামে ঢুকতে যায়, কিন্তু পুরোহিত তাকে ঢুকতে যায় না। পুরোহিত বলে, আপনি ঢুকলে গ্রামের নিয়ম ভঙ্গ হবে। তখন সেই সাধু বলে, তোমাদের নিয়ম যখন এতটাই ঠিক, তাহলে অষ্টদিগবন্ধন লাগানোর পরেও গ্রামে 4টে মৃত্যু হলো কেন? তখন গ্রামবাসীরা বলে, কি বলছেন কি স্বামীজি? এই গ্রামে 4টে না, 2টো মৃত্যু হয়েছে। সেই সাধু বলে, তোরা যখন লাশ পাবি তখন আমার কথা বিশ্বাস করবি। এই বলে সাধুটা চলে যায়। এরপর সূর্য তার দিদির কানের ব্যাপারটা ডাক্তারকে জানায়। সূর্য ঠিক করে এই গ্রামে ঘটে যাওয়া মৃত্যুর রহস্য সে খুঁজে বার করবে। এরপর সূর্য আর সেই ডাক্তার তদন্ত শুরু করে। সুরি প্রতিদিন দুধ নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরত, সেই রাস্তাটার দিকে তারা তদন্ত করতে যায়। রাস্তাটার পাশের জঙ্গল থেকে একটা ভয়ানক পচা গন্ধ আসছিল। সূর্যরা সেদিকে গিয়ে যায়। তারা দেখে সামনে একটা দলদল অর্থাৎ প্যাচ পেচে কাদা ভর্তি একটা বিরাট গর্ত আছে। সেখানে একটা সাইকেলের কিছু অংশ দেখা যাচ্ছিল। এরপর তারা লোক ডেকে সাইকেলটা বার করে। এটা ছিল সেই গোয়ালা সুরির সাইকেল যে আত্মহত্যা করেছে। ওই গর্তের মধ্যে আর কিছু পাওয়া যায়নি, কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে? তখন সূর্য একটু পাশে গিয়ে দেখে মৌচাকের ধারে একটা ব্যাগ পড়ে আছে এবং সেই ব্যাগের ধারেই পড়েছিল সুধার পচা মৃতদেহ। খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর সুধার মা বাবা মেয়ের মৃতদেহ দেখে কাঁদতে থাকে। সুধার মা সুধার বাবাকে বলে, তুমি যে বলেছিলে সুধা গ্রাম থেকে পালিয়ে গেছে, কিন্তু কই, সুধার লাশ তো গ্রামের মধ্যেই পাওয়া গেল। তখন সূর্য আড়ালে গিয়ে ডাক্তারকে বলে, সুধা গ্রামের বাইরেই গেছিল, তার ব্যাগ থেকে 2টো ট্রেনের টিকিট পাওয়া গেছে। সূর্য সন্দেহ করে যে সুধা নিশ্চয়ই কুমারের সাথে দেখা করতে গিয়েছিল। তখন সূর্য স্টেশন মাস্টারকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে। স্টেশন মাস্টার বলে যে তারা ওই মেয়েটা অর্থাৎ সুধার খবর জানে না।
আর তার সাথে যে ছেলেটা ছিল সে ট্রেনের ধাক্কায় মারা গেছে। তার ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ তারা মর্গে পাঠিয়ে দিয়েছে। সেই মৃতদেহটা কুমারের ছিল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সূর্য তার বন্ধুকে মর্গে গিয়ে দেখতে বলে। সূর্যের বন্ধু মর্গে গিয়ে নিশ্চিত হয় যে ওটা কুমারেরই বডি ছিল। তখন সূর্য বুঝতে পারে ওই অঘরী সাধু যা যা বলেছিল সবকিছুই ছিল সত্য। এরপর সূর্য পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে 4টে মৃত্যুর ঘটনা তাকে বুঝিয়ে বলে। যেদিন অষ্টদিক বন্ধন লাগানো হয় সেদিনকেই সুধা অষ্টদিক বন্ধন ভেঙে গ্রামের বাইরে যায় কুমারের সাথে দেখা করতে। রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় কুমারের মৃত্যু হয়। কুমারের মৃত্যু দেখার পর সুধা আবার গ্রামে ফিরে আসে। জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার সময় তার উপর মৌমাছিরা আক্রমণ করে। এই সময় সেখান দিয়ে সুরি গোশালা থেকে ফিরছিল। সুধাকে মৌমাছির আক্রমণে ছটফট করতে দেখে সুরি ছুটে যায়, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছিল। সুধার মৃত্যু দেখার পর সুরি পার্বতীর সামনে আত্মহত্যা করে। সুরির মৃত্যু দেখার পর পরের দিন পার্বতী আত্মহত্যা করে, অর্থাৎ যে প্রথমে মৃত্যু হতে দেখছে পরের মৃত্যু তারই হচ্ছে। তখন পুরোহিত মশাই ভয়ে ভয়ে বলে, তাহলে পার্বতীর মৃতদেহ আগে কে দেখেছে? কথাটা শুনেই সূর্য নন্দিনীর বাড়ির দিকে ছুটে যায়, কারণ পার্বতীর মৃতদেহ নন্দিনীই প্রথম দেখেছে। এদিকে নন্দিনী জঙ্গলের মধ্যে দিয়ে সেই পুরো বাড়ির দিকে এগোতে থাকে। সেখানে ছিল উব্বারাজু। উব্বারাজু তাকে বারবার ডাকে, কিন্তু নন্দিনী তার কোনো কথায় সাড়া দেয় না। তখন উব্বারাজু ভয় পেয়ে নন্দিনীর বাড়ির দিকে ছুটে যায়। পথে তার সাথে সূর্যের দেখা হয়। সে সূর্যকে সবকিছু খুলে বলে। সূর্য ছুটে যায় নন্দিনীর কাছে। সূর্য দেখে নন্দিনী সেই পোড়ো বাড়ির কুয়োর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে আত্মহত্যা করতে যাচ্ছিল। সূর্যের বারণ করা সত্ত্বেও নন্দিনী কুয়োতে ঝাঁপ দেয়। নন্দিনীকে বাঁচাতে সূর্য নিজের প্রাণের ভয় না করে কুয়োতে ঝাঁপিয়ে পড়ে। সূর্য নন্দিনীকে কুয়ো থেকে তুলে তার বাড়ি নিয়ে যায়। নন্দিনীকে দেখার জন্য সমস্ত গ্রামবাসী ছুটে আসে। হঠাৎ নন্দিনীর মৃগী রোগের আক্রমণ শুরু হয়। নন্দিনীর এরকম অবস্থা দেখে গ্রামবাসীরা ভয়ে আঁতকে ওঠে। কিছুক্ষণ ছটফট করার পর নন্দিনী আবার অজ্ঞান হয়ে পড়ে। তখন 12 বছর আগের হিংস্র কাহিনী পুরোহিত মশাইয়ের মনে পড়ে যায়। তারপর পুরোহিত বলে, সুধা অষ্টদিক বন্ধন ভেঙে দেওয়ার ফলে এই গ্রামের সুরক্ষা নষ্ট হয়ে গেছে। এর ফলে উত্তর দিকে সেই পুরো বাড়িটিতে অশুভ শক্তি জেগে উঠেছে। যেই মৃত্যু দেখছে পরের মৃত্যু তারই হচ্ছে, আর যারা মারা যাচ্ছে তাদেরকে ওই বাড়িতেই পোড়ানো হচ্ছে। এইগুলো সব হচ্ছে ওই ডাইনির অভিশাপের জন্য। সূর্য যেহেতু এই গ্রামে নতুন, সেই ডাইনির অভিশাপ সম্বন্ধে সে কিছুই জানে না। সূর্য ডাক্তারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। ডাক্তার বলে, এটা আজ থেকে 12 বছর আগেকার কথা। এই গ্রামে এক বিরাট মহামারী লেগেছিল। প্রতি ঘন্টায় এই গ্রামের কোনো না কোনো বাচ্চা মারা যাচ্ছিল। সেই সময়ে ভেঙ্কট চেলাপতি তার পরিবারকে নিয়ে গ্রামে আসে। তারা এই গ্রামের কারোর সাথে খুব একটা মিশতো না। একদিন রাতে সিদ্ধায়া যে মন্দিরের ভেতর মারা গেছে, সে ভেঙ্কটকে এক বাচ্চা মেয়ের মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করতে দেখে ফেলে। সিদ্ধায়া গ্রামে গুজব ছড়িয়ে দেয় যে ভেঙ্কট কালো জাদু করছে এবং তার জন্যই গ্রামের সব বাচ্চা মারা যাচ্ছে। এই কথা শোনার পর ক্রুদ্ধ গ্রামবাসীরা ভেঙ্কটের বাড়ি আক্রমণ করে এবং তাকে ও তার স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। ওই নৃশংস ঘটনার পরের দিন থেকেই ওই বাড়িটা থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আর নুপুরের আওয়াজ ভেসে আসতে থাকে। গ্রামবাসীরা বুঝতে পারে নিশ্চয়ই ওই বাড়িতে প্রেতাত্মা আছে। প্রেতাত্মা তাড়াতে পুরোহিত মশাই সেই বাড়িতে একটা হোমযজ্ঞ করে এবং চিরদিনের মতো বাড়িটা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ওই বাড়িতে যাওয়ার সাহস কারণ নেই। কথাগুলো শোনার পর সূর্য ডাক্তারকে নিয়ে সেই বাড়িতে যায়। সে ভাবে সমস্ত সমস্যা যখন এই বাড়ি থেকে শুরু হয়েছে তাহলে সমাধানও এই বাড়ি থেকেই পাওয়া যাবে। বাড়ির তালা ভেঙে তারা সেই বাড়িতে ঢোকে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা বই পায়। বইয়ের মধ্যে লেখা পড়ে সূর্য বুঝতে পারে এটা কোনো কালো জাদুর বই, আর গ্রামের সমস্ত সমস্যা এই বইটার কারণেই হচ্ছে। অপরদিকে গ্রামের পুরোহিত সেই পবিত্র গ্রন্থ বার করে এই অশুভ শক্তি থেকে বাঁচার উপায় খোঁজে। সে বলে নন্দিনীর দেহে এখন অশুভ শক্তি রয়েছে, ফলে নন্দিনীকে একটা কফিনে বন্ধ করে উত্তর দিকের ওই বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর যখনই গ্রহণ শুরু হবে, যেসব গ্রামবাসী বাঁচতে চায় তারা নিজেদের রক্ত বলি দেবে, কারণ গ্রহণের সময় অশুভ শক্তি দুর্বল হয়ে পড়ে। গ্রহণ শেষ হতেই সেই কফিন সমেত নন্দিনীর দেহ আগুনে জ্বালিয়ে দিতে হবে। অর্থাৎ এক কথায় কফিনে বন্ধ থাকা অবস্থায় নন্দিনীর বলি দিতে হবে, যাতে তার মৃত্যু কেউ দেখতে না পারে। আর নন্দিনীর মৃত্যু কেউ না দেখলে সেই অশুভ শক্তি সারা জীবনের জন্য নন্দিনীর সাথে শেষ হয়ে যাবে। নন্দিনীর বাবা ও তার বিশ্বস্ত কিছু লোকেরা এই উপায় মেনে নিতে চায় না, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষই চাইতো না নন্দিনীর জন্য নিজেদের প্রাণ হারাক। তখন কিছু গ্রামবাসী নন্দিনীকে তুলে আনতে চায়। তখন সেখানে বাধা হয়ে দাঁড়ায় সূর্য। সূর্য বলে নন্দিনীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে এখন 8 ঘন্টার কমে উঠবে না, আর নন্দিনী জ্ঞান ফেরার আগে আমি সমস্ত সমস্যার সমাধান খুঁজে বার করব, কথা দিচ্ছি। এই কারণে সূর্য পুরোহিত মশাইকে অষ্টদিক বন্ধন খুলে দিতে পারে। পুরোহিত মশাই বলে সুধা আগেই অষ্টদিক বন্ধন ভেঙে দিয়েছে, ফলে নতুন করে কিছু করার নেই, আর তোমার কাছে মাত্র 8 ঘন্টায় সময় আছে। চন্দ্রগ্রহণ শুরু হতেই আমরা নন্দিনীকে নিয়ে চলে যাব। এরপর সূর্য গাড়ি করে গ্রাম থেকে বেরোনোর প্রস্তুতি নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সূর্য যাবেটা কোথায়? সূর্য ডাক্তারকে বলে সে যাচ্ছে সেই ভেঙ্কট চেলাপতির ছেলে ভৈরবের খোঁজে, যাকে 12 বছর আগে অনাথ আশ্রমে ছেড়ে আসা হয়েছিল। এই বলে সূর্য বেরোতে যাবেই ঠিক তখনই পাশের গ্রামের লোকজন তার রাস্তা আটক করে। তারা বলে আমরা জানি তোমাদের গ্রামে মহামারী লেগেছে,
গেছে, তোমরা যদি আমাদের গ্রামে ঢোকো তাহলে আমাদের গ্রামেও মহামারী ছড়িয়ে যাবে, সেই জন্য যে গ্রামের বাইরে যাবে তাকে আমরা জ্বালিয়ে দেব। তখন সূর্য কারোর কথায় পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। পথে সমস্ত বাধা উড়িয়ে সে এগোতে থাকে। পাশের গ্রামের লোকেরা সূর্যকে তাড়া করে। তাদের মধ্যে একজন জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় সাপের ছোবল খায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। তার মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ভাবে যে পাশের গ্রামের লোক তাদের গ্রামে ঢোকার ফলে সেখানে মহামারী ছড়িয়ে গেছে। এরপর সূর্য সেই অনাথ আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে একটা লোক জানায় আজ থেকে 7 বছর আগেই এই অনাথ আশ্রম বন্ধ হয়ে গেছে। এখন সেখানে সেই লোকটি আর তার মালিকের পরিবারই থাকে। লোকটি তার মালিককে গিয়ে বলে, রুদ্রবন থেকে আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। রুদ্রবনের নাম শোনা মাত্রই সেই অনাথ আশ্রমের মালিক ভয়ে কাঁপতে শুরু করে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন সেই মালিকের স্ত্রী সূর্যকে ভৈরবের কাহিনী বলতে শুরু করে। সে বলে ভৈরব সমস্ত বাচ্চাদের থেকে আলাদা ছিল। সে কারোর সাথে মিশতো না, কোনো কথা বলতো না, আর সবসময় সে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করতো। গাছের তলায় বসে কাকেদের সাথে কথা বলতো। তারপর রাত হলেই সে আশ্রম থেকে উধাও হয়ে যেত। যখন ভৈরবের 15 বছর বয়স হলো, একদিন আশ্রমের একজন কাজের মহিলা রাতের বেলা ভৈরবকে জঙ্গলের দিকে যেতে দেখে ফেলে। ভোরবেলায় ভৈরব যখন আশ্রমে ফিরে আসে তখন আশ্রমের মালিক তাকে বকাবকি করে। তখন ভৈরব কালো জাদু করে লোকটিকে পঙ্গু করে দেয়। সেই মুহূর্তে সে আশ্রম ছেড়ে পালিয়ে যায়। কেউ জানে না সে এখন কোথায়। সূর্য তখন লোকটাকে জিজ্ঞাসা করে ভৈরব জঙ্গলের কোন দিকে যেত? লোকটা বলে পশ্চিম দিক। এবার সূর্য সেদিকে গিয়ে যায়। ভৈরব প্রতি পূর্ণিমা রাতে 10টায় বের হতো এবং ভোর 4টায় আবার বাড়ি ফিরে আসতো। ফলে এই ব্যাপারটা থেকে এটা পরিষ্কার যে ভৈরব খুব একটা দূরে যেত না। নদীর পাশ থেকে যাওয়ার সময় সূর্য দেখে নদীর ওই পারে আগুনের শিখা দেখা যাচ্ছে। সূর্য নদীর পাশে থাকা ভেলাটা নিয়ে নদী পার করে এবং জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলে। সামনে সে দেখে বেশ কয়েকজন অঘরী সেখানে তন্ত্র সাধনা করছে। সূর্য তখন ভৈরব বলে চিৎকার করতে থাকে। সে ভুল করে একজন অঘরীর সাধনা ভঙ্গ করে দেয়। তখন সেই অঘরী রাগের বশে তার উপর মন্ত্র উচ্চারণ করতে থাকে। অঘরীরা তন্ত্র সাধনার দিক থেকে মারাত্মক ক্ষমতাশালী, কিন্তু অদ্ভুতভাবে সেই অঘরীর কোনো মন্ত্র উচ্চারণই সূর্যের ওপর কোনো প্রভাব ফেললো না। অঘরীরা ভাবে সূর্য হলো নিশ্চয়ই কোনো অশুভ শক্তি। তারা সূর্যকে মারতে যায়। তখন সেখানে উপস্থিত হয় সেই অঘরীদের সর্দার। এর হচ্ছে সেই অঘরী যে রুদ্রবনের মানুষকে সাবধান করতে এসেছিল। সেই অঘরী সাধু সূর্যকে দেখে বুঝতে পারে রুদ্রবনে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে। তখন সূর্য তাকে জানায় যে কারোর মৃত্যু হতে দেখছে পরের মৃত্যু তারই হচ্ছে। সেই অঘরী সাধু সূর্যের দিকে অদ্ভুতভাবে চেয়ে বলে পশুতত্ত্ব প্রয়োগ। পশুতত্ত্ব প্রয়োগ শব্দ শোনার পর আশপাশের সমস্ত অঘরী ভয়ে আঁতকে ওঠে। আসলে পশুতত্ত্ব প্রয়োগ হচ্ছে এমন এক প্রথা যেটা মূলত নরসংহারের জন্য বানানো হয়েছিল। হিন্দু ধর্মানুযায়ী সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু ও অথর্ব। এই বইগুলির মধ্যে চতুর্থ অর্থাৎ অথর্ববেদে পশুতত্ত্ব প্রয়োগের উল্লেখ আছে। এরপর সেই অঘরী বলে যে এই পশুতত্ত্বের প্রয়োগ করেছে সে নিশ্চয়ই চায় পুরো গ্রামটাকে শেষ করতে। আর এই ধরনের তন্ত্র সাধনা এমন জায়গায় করতে হয় যেখানে না আলো ঢুকবে না হাওয়া। এরকম জায়গা সেখানে একটাই আছে, সেটা হলো জঙ্গলের মধ্যে একটা গুহা। সেই অঘরী সূর্যকে নিয়ে সেই গুহাতে ঢোকে। গুহার ভেতরে বিভিন্ন চিহ্ন থেকে বোঝা যায় ভৈরব এখানে বসেই তন্ত্র সাধনা করত। গুহার ভেতরটা ভালো করে খুঁজলে সূর্য সেখানে একটা বই পায়। বইটা একদম রুদ্রবনের সেই পবিত্র ধর্মগ্রন্থের মতো দেখতে। সেই অঘরী তার ঐশ্বরিক শক্তি দিয়ে বুঝতে পারে এটাই হচ্ছে আসল বই। যেহেতু গ্রামবাসীরা ওই বইটা থেকে যে কোনো সমস্যার সমাধান বের করতো, সেই জন্য কেউ বইটা পাল্টে দিয়েছে যাতে সে গ্রামবাসীদের ভুল পথে চালনা করতে পারে। এমনকি অষ্টদিক বন্ধনের ফন্দিটা তারই ছিল, যাতে কোনো গ্রামবাসী গ্রাম থেকে পালিয়ে না যায়। সূর্য সেই গুহাতে একটা ব্যাগ দেখে। ব্যাগের মধ্যে ছিল একটা পরিচয়পত্র। সেই পরিচয়পত্রটা দেখে সূর্য চমকে ওঠে। সেখানে ছিল সুধার প্রেমিক কুমারের ছবি। অর্থাৎ কুমারী হচ্ছে ভেঙ্কট চেলাপতির ছেলে ভৈরব। কিন্তু প্রশ্ন হচ্ছে ভৈরব নিজে নিজেকে মারলো কেন? আসলে ভৈরব আত্মঅর্পণ করেছে, অর্থাৎ নিজেই নিজের বলি দিয়েছে এবং এর ফলে সে আত্মাতে পরিণত হয়েছে। আর সুধা যেহেতু ভৈরবের মৃত্যুর সময় তার চোখ দুটো দেখে ফেলে, তাই সে প্রথমে সুধার শরীরে ঢোকে। সুধার মাধ্যমে সে গ্রামে ঢোকে এবং তারপর সে সুধাকে মেরে ফেলে। এইভাবে সে সুরি, পার্বতী ও নন্দিনীর শরীরেও ঢুকেছিল। সে সুরি ও পার্বতীকে মেরে ফেললেও নন্দিনীকে মারতে পারেনি, কারণ সূর্য তাকে বাঁচিয়ে নিয়েছিল। অর্থাৎ এখন ভৈরবের আত্মা নন্দিনীর মধ্যেই আছে। সূর্য তখন অঘরীকে জিজ্ঞাসা করে এই বইটা ভৈরব পেল কি করে? তাহলে নিশ্চয়ই গ্রামের মধ্যে কেউ ভৈরবকে সাহায্য করছে। তখন অঘরী বলে সে শুধু সাহায্যই করছে না, তাকে আদেশও দিচ্ছে, কারণ ভৈরব এখন একটা আত্মা আর আত্মার পক্ষে একা এত কিছু করা সম্ভব না। নিশ্চয়ই তাকে কেউ নিয়ন্ত্রণ করছে। তখন সূর্যের সন্দেহ হয় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ ও গ্রামের পুরোহিতের ওপর, কারণ তারা দুজনই ছিল যাদের আদেশ গ্রামের প্রত্যেকে মেনে চলতো। এবার সূর্য আর অঘরী রুদ্রবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় অঘরী সূর্যকে বলে বড় বড় তান্ত্রিকরা অঘরীর মন্ত্র থেকে বাঁচতে পারে না, কিন্তু তুমি একজন সাধারণ মানুষ হয়ে অঘরীদের মন্ত্র থেকে বেঁচে গেলে কি করে? নাকি তোমাকে কোনো শক্তি রক্ষা করছে? এই প্রশ্নের উত্তর সূর্যের জানা ছিল না। এদিকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। গ্রামবাসীরা তাদের প্রাণ বাঁচাতে আর কোনো
উপায় খুঁজে পায় না। তারা গ্রামের প্রধান তথা নন্দিনীর বাবা সমস্ত কারণ উপেক্ষা করে নন্দিনীকে কফিনে পুরে সেই পুরো বাড়ির দিকে নিয়ে যায়। এরপর গ্রামের সবাই সেই নকল বইয়ে লেখা আদেশ অনুসারে রক্তের বলি দেয়। অপরদিকে সূর্যদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং তার সাথে সাথেই পাশের গ্রামের লোকেরা তাদেরকে আক্রমণ করে। তারা অনেক কষ্টে রুদ্রবনে প্রবেশ করে। এরপর সেই অঘরী প্রথমে দেবী মায়ের মন্দির খুলে দেয়। তারপর অঘরী আর সূর্য যায় সেই পুরো বাড়িতে যেখানে নন্দিনীর বলি দেওয়ার প্রথা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারা সেখানে গিয়ে দেখে গ্রামের প্রত্যেকে বশীভূত হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেহেতু রক্তের বলি দিয়েছে সেই কারণে অশুভ শক্তি তাদেরকে বশ করেছে। সেই অঘরী নন্দিনীর কফিনের চারপাশে টানা গন্ডি দেখে বুঝতে পারে যে ওটা নরকের গন্ডি, ওর মধ্যে যে ঢুকবে সে ভস্ম হয়ে যাবে। নরকের এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা সেই অঘরীর ছিল না। তখন সে সূর্যকে বলে, সূর্য তুমি যাও, ভৈরবের পিছনে যে আছে তাকে খোঁজো, ততক্ষণে আমি ভৈরবের আত্মাকে আটকে রাখার চেষ্টা করছি। কিন্তু সূর্য তাকে খুঁজবে কি করে? সূর্য তখন দেখে সেখানে গ্রামের সবাই শয়তানের বশে ছিল, শুধুমাত্র একজনকে ছাড়া, তিনি গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ। সূর্য হরিশ্চন্দ্র প্রসাদকে খুঁজতে তার বাড়ি যায়, কিন্তু তাকে সে খুঁজে পায় না। প্রধানের বাড়িতে মেঝের নিচে সূর্য একটা গোপন ঘর খুঁজে পায়। সেই ঘরে ঢুকে সূর্য রীতিমতো থমকে যায়। সেখানে পড়েছিল বেশ কয়েকটা মাথা কাটা মুরগি। আশপাশের জিনিসপত্র দেখে বোঝা যায় সেখানে বসে কেউ কালো জাদু করে। সূর্য সেই ঘরে একটা ছবি পায়। ছবিটা ছিল সে ভেঙ্কট চেলাপতি পরিবারের ছবি। কিন্তু কোন একটা কারণে সূর্য ছবিটা দেখে ভয়ে ও দুশ্চিন্তায় ঘামতে থাকে। তার সাথে সূর্যের চোখ দিয়ে জল বের হতে থাকে। কিন্তু কেন? সেই ছবিতে এমন কি ছিল? তখন সূর্য দেখে পাশের ঘরে হরিশ্চন্দ্র প্রসাদ পড়ে গিয়ে চোট পেয়েছে এবং সে বিলাপ বকছে। তাকে সূর্য জিজ্ঞাসা করে, ভেঙ্কটের পরিবারের চতুর্থ সদস্যকে? তখন হরিশ্চন্দ্র বলে, 12 বছর আগে ভেঙ্কট ও তার স্ত্রী মারা যাওয়ার পরের দিন পুরো বাড়িটা থেকে সবাই ভূতের কান্না শুনতে পেত। ফলে তাদের মৃত্যুর কিছুদিনের মধ্যেই সেখানে শান্তির জন্য যজ্ঞ করা হচ্ছিল। তখন সে ঘরের মধ্যে থেকে কারোর আওয়াজ শুনতে পায়। ঘরে গিয়ে সে দেখে একটা মেয়ে মৃগী রোগের আক্রমণে ভুগছে। তার হাতে থাকা ছবিটা দেখে সে বুঝতে পারে এটা ভেঙ্কটের মেয়ে। অর্থাৎ গ্রামের লোক জানতো না যে ভেঙ্কটের একটা মেয়েও ছিল। গ্রামের লোক এই কথা জানতে পারলে মেয়েটাকেও মেরে ফেলবে। তখন সে মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে বাড়ি নিয়ে যায়। এরপর একদিন গ্রামের সবার সামনে মেয়েটাকে নিজের মেয়ে হিসাবে দত্তক নেয়। অর্থাৎ নন্দিনী হচ্ছে সেই মেয়ে, ভেঙ্কট চেলাপতির মেয়ে। সূর্যের কাছে এবার পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হরিশ্চন্দ্র সূর্যকে বলে, বাবা যাও, নন্দিনীকে বাঁচাও। তখন সূর্য বলে, নন্দিনীকে গ্রামবাসীর থেকে না, গ্রামবাসীদের নন্দিনীর থেকে বাঁচাতে হবে। তখনই মুভিটার দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় নন্দিনী তাণ্ডব শুরু করে দিয়েছে। তার শক্তির কাছে সেই ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন অঘরীর হালো বেহাল। এরপর নন্দিনী কালো জাদু শুরু করে। কালো জাদুর সাহায্যে নন্দিনী একটা গাছে আগুন লাগিয়ে দেয়। নন্দিনীর মন্ত্রোচ্চারণের সাথে সাথেই দেখা যায় যে ওই বশীভূত গ্রামবাসীরা সেই আগুনের দিকে অগ্রসর হচ্ছে। তখন সেখানে সূর্য চলে আসে। সূর্য নন্দিনীকে বোঝাতে থাকে সে ভুল করছে। নন্দিনী বলে, গ্রামবাসীরা আমার বাবা মাকে মেরে এর থেকেও বড় ভুল করেছে, সেই ভুলের শাস্তি সবাইকে পেতে হবে। তখন সূর্য রেগে বলে, সব দোষ তোমার বাবারই ছিল। তখন নন্দিনী হঠাৎ রেগে গিয়ে বলে, তোর সাহস কি করে হলো কিছু না জেনে আমার বাবাকে দোষ দেওয়ার? পরক্ষণে আবার সে শান্ত হয়ে সূর্যকে তার বাবার কথা শোনাতে থাকে। আসলে সেই সময় নন্দিনীর মধ্যে ভৈরবের আত্মাও ছিল। ওই জন্য একবার ভৈরবের আত্মা সূর্যের উপর গর্জন করে উঠছিল, ঠিক পরক্ষণেই আবার নন্দিনীর আত্মা শান্তভাবে সূর্যকে তার বাবার কথা বলছিল। কারণ নন্দিনী সূর্যকে সত্যি সত্যি ভালোবাসতো। নন্দিনী সূর্যকে বলে যে তার মা প্যারালাইজ হয়ে গেছিল, ডাক্তাররা তো হালি ছেড়ে দিয়েছিল যে তার মা কখনো ঠিক হবে। ওষুধের উপর থেকে তার বাবার ভরসা উঠে যায়। কিন্তু সে বিশ্বাস করতো যে অথর্ববেদে লেখা তন্ত্রবিদ্যার সাহায্যে তার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। সেই কারণে ভেঙ্কট তন্ত্রবিদ্যা শিখতে থাকে এবং একসময় তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। তন্ত্র সাধনের সাহায্যে সে একটা তান্ত্রিক যন্ত্র তৈরি করে যার মধ্যে ছিল অফুরন্ত শক্তি। এই যন্ত্রটা ভেঙ্কট তার স্ত্রীকে পরিয়ে দেয় যাতে সমস্ত অশুভ শক্তির সাথে সে লড়তে পারে। অথর্ববেদে একটা বিশেষ প্রথার কথা লেখা ছিল যার সাহায্যে কোনো মরা ব্যক্তিকে জীবিত করা যেতে পারে। মানুষের মৃত্যুর পর কয়েক ঘন্টার জন্য তার শরীরে প্রাণ অবশিষ্ট থাকে। ওই সময়ের মধ্যে যদি সে মৃত ব্যক্তির শরীরে কারোর আত্মা ঢোকানো যায় তাহলে সেই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠবে। ভেঙ্কট চাইছিল এই তত্ত্বের প্রয়োগ ঘটিয়ে সে তার স্ত্রীর আত্মা অন্য শরীরে ঢুকাবে। সেই জন্য ভেঙ্কট মর্গে গিয়ে তার স্ত্রীর সমবয়সী কোনো মহিলার মৃতদেহ খোঁজ করে, কিন্তু সে পায় না। সেখানে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ ছিল। ভেঙ্কট মর্গে লোকদের থেকে মৃতদেহটা বাড়ি নিয়ে যায়। এরপর সে তার স্ত্রীর আত্মা মেয়েটার শরীরে প্রবেশ করানোর প্রচেষ্টা শুরু করে। ঠিক তখনই সেখানে গ্রামবাসীরা চলে আসে। তারা কিছু না জেনে শুনে কালো জাদুর নামে ভেঙ্কট তার স্ত্রীকে জ্বালিয়ে দেয়। নিজের বাবা মাকে পুড়তে দেখে নন্দিনী প্রচন্ড শক লাগে এবং তার উপর মৃগী রোগের আক্রমণ শুরু হয়। নন্দিনী সেই বাড়িতে টানা 8 দিন না খেয়ে কাঁদতে থাকে। তারপর একদিন গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ তাকে বাঁচায়। তাকে সে নিজের মেয়ের মতো লালন পালন করে এবং সে তার বাবা মায়ের খুনি অর্থাৎ সেই গ্রামবাসীদের মধ্যেই বড় হতে থাকে। নন্দিনী মাঝে মাঝে ভাবতো যে সেই গ্রামবাসীদের ক্ষমা করে দেবে, কিন্তু সেই গ্রামবাসীদের মধ্যে সেই হত্যাকাণ্ডের জন্য কোনো অনুশোচনা ছিল না। তখন সে তার লক্ষ্য স্থির করে ফেলে। এরপর একদিন নন্দিনী তাদের পুরনো বাড়িতে যায়। সে দেখে তার ভাই ভৈরবও অনাথ আশ্রম থেকে পালিয়ে সেখানে এসেছে। সেখানেই তারা ঠিক করে যে তাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে।
এবং পুরো গ্রামকে শ্মশান বানিয়ে দেবে। এরপর তারা তন্ত্রবিদ্যা শিখতে থাকে। গ্রামবাসীদের ভুল পথে চালনা করার জন্য তারা সেই পবিত্র বইটা পাল্টে দিয়ে সেখানে একটা শয়তানের বই রেখে দেয়। তারপরেই শুরু হলো হত্যাযজ্ঞ। কথাগুলো শোনার পর সূর্য দুঃখী হয়ে পড়ে। তখন সূর্য নন্দিনীকে বোঝায়, মানসি গ্রামবাসীরা ভুল করেছে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ লোকই তোমার বাবা মায়ের হত্যাকাণ্ডে জড়িত নয়, তুমি তাদের শাস্তি দিচ্ছ কেন? নন্দিনী বলে, সবাইকে শাস্তি পেতে হবে। আজকে এরা সবাই এখানে কেন এসেছে জানো? আমার বলি দিতে। এরা কেউ বদলায়নি, সবাই আগের মতনই রয়ে গেছে, ফলে সবাইকেই শাস্তি পেতে হবে। তখন সূর্য নন্দিনীর সামনে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু নন্দিনী সূর্যকে মারতে চায় না, কারণ সে সূর্যকে ভালোবাসে। কিন্তু নন্দিনীর শরীরে থাকা ভৈরবের আত্মা সূর্যকে মারতে যায়, কিন্তু সে তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ সূর্যের গলায় ছিল সেই তান্ত্রিক যন্ত্র, যেটা ভেঙ্কট চেলাপতি তন্ত্রবিদ্যার সাহায্যে তৈরি করেছিল। নন্দিনী জানতো কোনো না কোনো সময় সূর্যের উপর তার ভাই হামলা করতে পারে, তাই সে আগে থেকেই সূর্যকে সেই যন্ত্রটা ভালোবাসার চিহ্ন হিসেবে পরিয়ে দিয়েছিল। আর এই যন্ত্রটার জন্যই অঘরীর মন্ত্রশক্তি সূর্যের কোনো ক্ষতি করতে পারেনি। গল্প আবার বর্তমানে ফিরে আসে। সূর্য ভালোবাসার দোহাই দিয়ে নন্দিনীকে থামতে বলে, কিন্তু নন্দিনীর কাছে তার ভালোবাসার উপরে ছিল তার বদলা। নন্দিনী আবার মন্ত্রোচ্চারণ শুরু করে এবং সাথে সাথে গ্রামবাসীরা আগুনের দিকে অগ্রসর হয়। নন্দিনীকে আটকানোর জন্য কোনো উপায় না পেয়ে সূর্য নিজের পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। রক্ত বেরোনোর সাথে সাথেই নন্দিনী বদলার কথা ভুলে তার ভালোবাসার মানুষটার কাছে ছুটে যায়। নন্দিনী তার ভুল বুঝতে পেরে সূর্যকে জড়িয়ে কাঁদতে থাকে, কিন্তু নন্দিনীর মধ্যে তখনও ভৈরবের আত্মা ছিল। ভৈরব আবার নন্দিনীকে মন্ত্র উচ্চারণ করতে বাধ্য করে। তখন সূর্য বাধ্য হয়ে নন্দিনীর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তখনই ভৈরবের আত্মা নন্দিনীর শরীর থেকে বেরিয়ে যায়। এর সাথে সাথেই গ্রামবাসীরা অজ্ঞান হয়ে পড়ে। নিজেদের ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে নন্দিনী আর সূর্য একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে। এই গ্রামবাসীদের বাঁচানোর জন্য সূর্য তার ভালোবাসার মানুষটাকে বলি দেয়। এরপরেই নন্দিনী মৃত্যুর কোলে শুয়ে পড়ে। পরের দিন সূর্য গ্রামবাসীদের তাদের ভুলের কথা জানায়, আর সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য সূর্য নন্দিনীদের বাড়িটাকে স্কুলে পরিণত করার কথা বলে। গল্পের শেষে দেখা যায় সূর্যের চোখ নীল হয়ে গেছে। এর থেকে বোঝা যায় সূর্যের মধ্যেও কোনো আত্মা ঢুকে গেছে। হতে পারে সেটা নন্দিনীর আত্মা, কারণ নন্দিনীর মৃত্যু সূর্যই প্রথম দেখেছিল। অর্থাৎ এই দৃশ্যটা দেখানোর মধ্যে দিয়ে মুভিটার ডিরেক্টর হিন্টস দিল যে খুব তাড়াতাড়ি মুভিটার দ্বিতীয় পার্ট মুক্তি পাবে, এবং এখানেই এই দুর্দান্ত হরর মুভিটা শেষ হয়।